ধন্যবাদ জানাচ্ছি। আমরা দু তিনটি বিষয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার নাগরিকদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর খুমলুঙে একটা সাংবাদিক সম্মেলন করে, আগরতলা রাজবাড়িতে অথবা খুমলুঙে আমি ঠিক বলতে পারবো না, একটা সাংবাদিক সম্মেলন করে আগামী 30 তারিখ ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ এলাকায় 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের আহ্বান করেছেন। উনি ওনার সাংবাদিক সম্মেলনেই বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে চাপ অব্যাহত রাখবার জন্যই এটা করছেন। আমাদের বক্তব্য হচ্ছে এই ধর্মঘট অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? এই অপ্রয়োজনীয় এই জন্য যে কেন্দ্রীয় সরকারের সাথে উনি কথা বলে এসছেন বলেই ত্রিপুরার মানুষ জানে এবং উনি জানিয়েছেন, এবং এটাও বলেছেন ত্রিপুরা ভারত সরকারের ইউনিয়ন হোম মিনিস্ট্রি, বিশেষ করে অমিত শাহ, উনি খুব পজিটিভ ত্রিপুরার উপজাতি জনগণের যে দাবি সেই দাবি রূপায়ণ করবার ক্ষেত্রে তাদের সমস্যা নিরসনের জন্য। তো এরপরে ধর্মঘট কেন? চাপ কিসের চাপ? আসল ঘটনা এটা নয়। আসল ঘটনা হচ্ছে ত্রিপুরা রাজ্যে উনি ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন এই জন্য যে একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করেছেন উপজাতি সমাজের মধ্যে, বিশেষ করে ছাত্র, যুব, মধ্যবিত্ত সমগ্র উপজাতি সমাজ উদ্দোলিত হয়েছেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এই ইস্যুতে করে। ত্রিপুরা সাদের জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে এই ইস্যু করে ভুল বুঝিয়ে মানুষকে ওনার সঙ্গে নিয়ে গেছেন। ওনারা স্বশাসিত জেলা পরিষদের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। গত 23 সালের নির্বাচনে ওনারা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম প্রথম বিরোধী দল হিসেবে মর্যাদা লাভ করেছেন। 13টি আসনে ওনারা জয়লাভ করেছেন। আমি অন্য কথা বাদ দিলাম। এখন কি হচ্ছে ত্রিপুরার এডিসি এলাকাতে? কাজ নেই, কোথাও কোনো কাজ নেই। অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এডিসিতে তীব্রমতা। রাজ্যে বামফ্রন্ট, রাজ্যে বিজেপির সরকার, আইপিএফটি বিজেপির সরকার, দিল্লিতে বিজেপির সরকার। সবাই যদি সহানুভূতিশীল হয়, এডিসি এলাকায় কাজের জন্য এই সংকট হবে কেন? জল পাবে না কেন? ছেলেরা রাস্তায় রাস্তায় ঘুরতে হবে কেন? খাওয়ার পাবে না কেন? রাস্তাঘাটের দুর্দশা কেন হয়েছে? আসলে হচ্ছে এই দাবিতে প্রতি এই যে যারা উদ্দোলিত হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল ত্রিপুরা বাধাতে, ভাঙন ধরেছে। এই ভাঙনকে রোধ করবার জন্য উনি এদের অ্যাটেনশনকে, দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। এখনো আন্দোলন করছে, আন্দোলন করে যাব আমরা। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জনগণের যে মূল সমস্যা উপজাতি এলাকার, শিক্ষা, স্বাস্থ্য, জাতিগত তার যে জাতিসত্তার বিকাশের যে প্রশ্ন, তার শিক্ষা, স্বাস্থ্য, কাজ অন্য 10টা মানুষের যা থাকে, এদিকে মানুষ যখন আন্দোলনে সামিল হচ্ছে তখন তাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই ধর্মঘটটা ডেকেছেন। এই ধর্মঘটকে সিপিআইএম বিরোধিতা করছে। দ্বিতীয় একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে ত্রিপুরাতে এখন ট্রিবল ইঞ্জিন আগরতলা পুর নিগমে এবং অন্যান্য নিগমগুলোতে চলছে। দিল্লিতে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার, তারপরে আপনার গত নির্বাচনে আগরতলা পুর নিগমে বিজেপি,
ক্ষমতায় আসলো, হঠাৎ করে আগরতলাবাসীকে ঘুমে রেখে একটা নোটিশ বাড়ি বাড়ি গিয়ে পাঠিয়ে দিল যে তোমাকে 2023-24 সালের তোমার সম্পদ কর বহু গুণ বাড়িয়ে দিয়ে বলছে এটা দিতে হবে, এটা না দিলে পরে তোমার জরিমানা হবে। কে ঠিক করলো? কে তার বাড়ির সম্পত্তি হিসাব নিকাশ করলো? তার কোনো একটা কোনো সদুত্তর না পুর নিগম না ত্রিপুরা সরকার কেউ দিতে পেরেছে। এখন অবধি তারা কোনো এই সম্পর্কে কিছু বলেনি। আপনারা জানেন যে এখানকার মানুষ শুধু উপজাতিরা না, উপজাতি জাতি নির্বিশেষে ধর্মবর্ণের মানুষ শারদোৎসবের জন্য প্রস্তুতিতে মগ্ন। সমস্ত ছেলেমেয়েরা ক্লাবে ক্লাবে, বাজার হাটে মাঠে সম্পর্যাতে এখন একটি কথা, শারদোৎসবের এই শারদোৎসবের সময়তে ত্রিপুরার মানুষের গ্রামে কাজ নেই, শহরে কাজ নেই। ব্যবসায়ীরা মালপত্র এনেছেন, বিক্রি করবেন কি করে, হাপিত্তাস করছেন, বাজার দারুণভাবে মন্দা। ঠিক তখন মানুষ যখন এই শারদোৎসবের আনন্দের জন্য মগ্ন, যখন এটা কিভাবে সম্পন্ন করবেন, কেনাকাটা কিভাবে হবে, পুজো দেখা কিভাবে হবে, পুজো কিরকম হবে, তখন ঠিক এই সময়তে ওনারা বেছে নিলেন এই নোটিশ দিয়ে দিয়ে। এই আমাকে যদি 23-24 সালের আমাকে যদি আমার সম্পদ কর দিতে হয়, তাহলে আমি 24 সালের মার্চ মাস পর্যন্ত সময় পাবো, এটাই নিয়ম। আমি এখন 5 তারিখ দেব কেন? এবং 5 তারিখ না দিলে পরে আমার জরিমানা হবে কেন? সম্পূর্ণ অন্যায় কাজ, সম্পূর্ণ গড়িত কাজ করছেন। এই পুর নিগম সবটা ট্যাক্সের উপরে মানুষের চামড়া তুলে দিচ্ছেন, ট্যাক্স বসিয়ে। কি কাজ করছেন? রাস্তাগুলো সব ভাঙা, ড্রেনগুলোর কোনো সংস্কার নেই। এক পশলা বৃষ্টি হলে রাস্তাতে বাইরে ঘরে জল উঠে, রাস্তাতে জল উঠে, এক নাগারে মানুষের জীবনযাত্রার উপর আঘাত সৃষ্টি করছেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে। মশার উপদ্রবে মানুষ থাকতে পারছে না আগরতলা পুর নিগমে, ডিডিটি স্প্রে পর্যন্ত বন্ধ। আর ওনারা ট্যাক্স বসিয়ে চলছেন একটার পর একটা, এবং সেই ট্যাক্স কিভাবে ধার্য হলো তার কোনো সঠিক যে দিশা, কে আমার বাড়ি মাপযোগ করলো, কিভাবে মাপযোগ হলো আমি জানলাম না। আমাকে হঠাৎ করে একটা নোটিশ ধরিয়ে দিয়ে বলছে আমার জরিমানা করা হবে। এটার তীব্র বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি এই নোটিশ প্রত্যাহার করো, এই নোটিশ প্রত্যাহার করো এবং সঠিক মাপযোগ করে যা প্রয়োজন সেই সম্পদ কর আমরা দেওয়ার পক্ষে। যে ট্যাক্স আসবে সেই ট্যাক্স দেব, কিন্তু আমার জায়গা মাপযোগ করতে হবে। আননেসেসারি তুমি বলে দেবে কমার্শিয়াল এরিয়া, যেমন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির অফিস, এটা কি কমার্শিয়াল কোনো কাজ হয়? এটাকে কমার্শিয়াল রেটে দিয়ে দিয়েছে। এরকম কিছু কিছু বাড়িতেও কমার্শিয়াল রেটে চার্জ বসিয়ে দিয়েছে। এটা হতে পারে না, এটা হওয়া উচিত নয়। এটা বিবেচনা করুন, মানুষকে ব্যাখ্যা দিন, আর এটা প্রত্যাহার করুন। এই শারদ উৎসবের সময়তে এই কাজ করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিদ্যুৎ। মানুষ কিছু জানে না, কোনো বিজ্ঞপ্তি দেওয়া হলো না, হঠাৎ করে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম 7% তার রয়্যালিটি মাসুল বাড়িয়ে দেওয়া হলো। আরে কোথায় ঠিক হলো? কে ঠিক করলেন? এই যে রেগুলেটরি কমিশন, তারা কোনো পত্রিকাতেও বিজ্ঞপ্তি দিলেন না, ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন। তারপরে তারা এই ভাড়া 7%, এমনকি ফিক্সড চার্জ যেটা, এটাও বাড়িয়ে দিলেন, মিটার চার্জ বাড়িয়ে দিলেন, এবং সেটা দিতে হবে আমাদেরকে আগামী মাস থেকেই
প্রতি ইউনিট বিদ্যুতের পেছনে 60 টাকা আমাদের দিতে হবে বেশি। এটা সম্পূর্ণ অন্যায়। এই কেন এটা করতে যাচ্ছেন? এটা করতে যাচ্ছেন, আমরা জানি বিদ্যুৎ পরিষেবাটা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে। এমনকি ত্রিপুরা রাজ্যের মধ্যেও ওদেরকে মুনাফার পাহাড় তৈরি করবার জন্য দায়িত্ব পড়েছে ত্রিপুরার মানুষের উপরে। একটা বিপিএল পরিবার, একটা নিম্নবিত্ত পরিবার কি করে এই উচ্চ হারে বিদ্যুতের মাসুল দেবে? শুধুমাত্র এদের জন্য এই যে কর্পোরেট সংস্থাগুলো, যারা বিদেশের যে সংস্থাগুলো এখানে দায়িত্ব নিয়েছে, বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়েছে, সমস্ত টাকাগুলো ত্রিপুরার মানুষের করের টাকায় এই পরিকাঠামো নির্মিত হয়েছে, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখন তারা এসে বাড়তি ট্যাক্স বসিয়ে পয়সা নিয়ে যাবেন। এই জন্যই আমি অবাক হয়ে গেছি যে একটা জিনিস দেখে, আপনারা সবাই জানেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী এমন কোনো বিষয় নেই যে যিনি সাংবাদিক সম্মেলন করেন না, এমন কোনো বিষয় নেই। সাংবাদিক সম্মেলন করতে মানে ওনার অঙ্গভঙ্গি, ওনার এই সমস্ত কিছু ত্রিপুরা নয় বহিরাজ্যের মানুষ পর্যন্ত জানেন যে কোথায় উনি মুখ ঢাকলেন কেন। একই সময়েতে ওনারা ভেবেছেন মানুষ তো এখন পুজো করছে, এই সুযোগে নেই কিছু আদায় করে নিতে পারি ত্রিপুরা সরকারের আর ওই যে বাইরের রাজ্যের যে ব্যবসায়ী তাদের কিছু উপকার করে দিতে পারি, তার জন্য ওনারা চেষ্টা করছে। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এটা প্রত্যাহার করো এবং সঠিক যে বিদ্যুৎ মাসুল তৈরি করবার জন্য হিয়ারিং নাও, সবাই বলুক, এবং বেসরকারি সংস্থার হাতে দেওয়া যাবে না। সঠিক ভূমিকা তোমরা পালন করো। এটা না করলে পরে আমরা তীব্র বিরোধিতা করছি, তার জন্য আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। মানুষ এখন উৎসবের মেজাজে ছিল, সেখান থেকে এখন মানুষ মিছিলে লড়াইয়ের ময়দানে আসতে বাধ্য হবে। তোমরা এই কাজটা করবে না, এটা প্রত্যাহার করো। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য এই তিনটি বিষয়ের উপরে। এখন এই রেগুলেটরি কমিশনের বিদ্যুৎ এবং পৌরসভার উপরে মানিকবাবু বলতে পারে। আমি যেটা প্রথম বলবো সেটা হলো সম্পদ কর। এটা মেয়র বলছেন যে এটা আগেরই, এটা নতুন কিছু না। ঘটনা যদি তাই হতো, 2016-তে আমরা সম্পদ কর সম্পর্কে রাজ্য সরকার থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি, যেমন খুশি তেমন নেওয়া যাবে না। তার কি পদ্ধতি হবে, কিভাবে হবে, বা কত পর্যন্ত হায়েস্ট নিতে পারবে, এটা রাজ্য সরকার থেকে 2016 ঠিক করা হয়। এ নিয়ে তখন কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল, পরিষ্কারভাবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছিল। ব্যাখ্যা দিয়ে বলেও দেওয়া হয়েছে যে এখানে বিভ্রান্তি কোনো সুযোগ নেই, এবং 1 লক্ষর উপরে লিফলেট ছেড়ে সেই দিন আমরা মানুষকে বিষয়গুলি অবহিত করেছিলাম। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো গিয়ে সেই লিফলেট, একদম পুরো নিগম থেকে দেওয়া হয়েছিল। এই হলো সরকারি এভাবে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি তার ব্যাখ্যাটা কি, যদি ঘটনা দেয়, তখন কিন্তু আমরা পরিষ্কার বলেছিলাম কর নির্ধারণের সম্পদের মালিক নিজে সম্পদের হিসাব দাখিল এবং ঘোষণা করবেন। 2, কর প্রদানকারীকে কোনরূপ হয়রানির শিকার হতে হবে না। 3, আরও স্বচ্ছতা আসবে এবং নাগরিক বান্ধব হবে। 4, সম্পদ কর নির্ধারণের ক্ষেত্রে নাগরিকরা তাদের মতামত জানাতে পারবেন। বেশি কর প্রদান করলে পরবর্তী সময়ে তা ঠিক করে, অর্থাৎ অ্যাডজাস্ট করে নেওয়া হবে। আর যদি কেউ সম্পদ অনুযায়ী কম কর দিয়ে থাকেন, তাহলে নিগমের পক্ষ থেকে পুনরায় কর নির্ণয় বা অ্যাসেসমেন্ট করার সংস্থান আছে, সেই অনুযায়ী সেটা পরবর্তী সময়ে তিনি প্রদান করবেন। কর বৃদ্ধি করেই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য নয়, শুধুমাত্র সহজ সরল স্বচ্ছ এবং নাগরিক বান্ধব সম্পদ কর পদ্ধতি চালু করেই মূল লক্ষ্য। রামটেক, তখন তিনি এটার মিউনিসিপ্যাল কমিশনার ছিলেন। এখন এটাতে এই যে করটা বাড়ালেন, প্রশ্ন হলো অ্যাসেসমেন্টটা কীভাবে করলেন?
এটা অ্যাসেসমেন্ট করতে হবে। তখন কিন্তু বলে হয়েছে যে সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে ট্যাক্স নিয়ে নেওয়া হয়েছে। তারপরে তো সেলফ ডিক্লারেশন সম্পর্কে যদি সন্তুষ্ট না হয় তাহলে একটা অ্যাসেসমেন্ট করবে। এই অ্যাসেসমেন্টের পদ্ধতিটা কিন্তু নাগরিকরা জানে না কি পদ্ধতিতে করা হয়েছে। আমরা এটা স্পষ্টীকরণ চাই যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, এবং এটা ফিজিক্যাল ভেরিফিকেশন প্রতিটা বাড়িতে যদি কোথাও সন্দেহ থাকে সেলফ ডিক্লারেশনের পর ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া উচিত নাগরিকের উপস্থিতিতে, এবং সেখানেই অ্যাসেসমেন্টটাকে চূড়ান্ত করা উচিত। চূড়ান্ত করার আগে মালিকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল এবং এটা বাধ্যতামূলক হওয়া উচিত, যা করা হয়নি। অক্টোবরের 5 তারিখ সম্ভবত লাস্ট ডেট তারা বলেছে, বাড়ি বাড়ি নোটিশ ধরিয়ে দিয়েছেন। এটা কি করে হয়? মাত্র গেল 7-8 দিন 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে, মানুষ তো আপত্তি থাকতে পারে। এবং কারো বাড়িঘরে বানিয়ে দিয়েছে কমার্শিয়াল, কাউকে ইন্ডাস্ট্রি করে দিয়েছে, নানা ধরনের, কারোকে রেন্টেড হাউস বানিয়ে দিয়েছে, যেটা বাস্তবতা নেই। এবং অ্যাকচুয়াল ঘটনাটা কি সবটা না জেনে ভেবে এটা হয় না, মানুষের মতামতের ভিত্তিতে এটা হওয়া উচিত ছিল, তা করলেন না। শুনছিলেন যে এই পুজোর প্রাক মুহূর্তে মানুষ যখন ব্যস্ত, এই সময় কি এটা ঠিক? এটা তো ঠিক না, এটা একতরফা হয়ে গেছে, একতরফা কিছু করা ঠিক না। বলেছিল যে পরিষেবার এমনিতেই তারা কিছুদিন আগে অনেক কর বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন ফিস টিস যা আছে সব কিছু বৃদ্ধি করে দিয়েছেন, কোনো কিছু বাদ নেই। কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করে স্ট্রিট লাইট নিচ্ছেন, এবং এই যে করের যে ইয়েটা, আমি এটা বলবো আপনাদেরকে, স্ট্রিট লাইটের জন্য কিন্তু কর দেয়, এবং এখানে গিয়ে দেখা যায় স্ট্রিট লাইটগুলো অনেক জায়গায় খারাপ, রিপ্লেস হয় না। ট্রাফিক ব্যবস্থা শহরের প্রায় ভেঙে পড়েছে, ফুটপাত ইত্যাদি কি অবস্থা দেখছে, সমস্ত দখল দিয়েছে, মানুষের হাঁটার কোনো ব্যবস্থা নেই। জঞ্জাল, দুর্গন্ধময় পরিবেশ হয়ে গেছে, জঞ্জাল সাফাই হচ্ছে না। এবং সেখানে দেখা যায় পানীয় জলের যে সমস্যা, আমরা যেগুলো শুরু করে দিয়ে এসছি, শেষ হওয়ার কথা 2018-তে, এখনও সেগুলো চালু করতে পারেনি। এরকম সাধুটিরা আছে, এই বর্ডারের কাছে রামপুর আছে, ওইদিকে প্রগতি স্কুলের কাছে 3টা প্রকল্প আমরা কমপ্লিট করে দিয়ে এসছি, এখনও চালু করতে পারিনি। পানীয় জলের একটা সংকট চলছে। রাস্তাঘাটগুলো, অলি গলির পথগুলো, মূল 2-একটা রাস্তা হয়তো বা তারা করেছেন, কিন্তু ভিতরের যে রাস্তাগুলো শহরের খুবই খারাপ অবস্থা, হাঁটার অনুপযুক্ত হয়ে গেছে, এগুলি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর ট্যাক্সের বোঝা, ফি যা ছিল সমস্ত ফি তারা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত ফি আগেই বাড়িয়েছেন। এই অবস্থার মধ্যে মানুষের আয় উপার্জন কমেছে, করের বোঝা বাড়ছে, এবং এরিয়ারটা নেওয়া ঠিক হবে না। এবং টোটাল বিষয়টাকে ইমিডিয়েটলি, এবং আমাদের দাবি হলো পুর নিগম, রাজ্য সরকারকে বলবো, পুর নিগমকে বলবো, এটা স্থগিত ঘোষণা করুন। স্থগিত ঘোষণা করে অ্যাসেসমেন্ট হোক। অ্যাসেসমেন্টের ভিত্তিতে তারা বলছে কি স্যাটেলাইট দিয়ে, স্যাটেলাইটের ভিত্তিতে যেটাই করুক বা যে পদ্ধতি করে থাকুক, নাগরিক তো জানবে তার বাড়িতে অ্যাসেসমেন্ট হচ্ছে। নাগরিককে ঘুমে রেখে কোনো অ্যাসেসমেন্ট করা হয় না, এবং সেই অ্যাসেসমেন্টের পরে নাগরিকের আত্মপক্ষ সমর্থনের সুযোগের অধিকার দেওয়া আছে। সেই অধিকারটা তারা সেখানে মানবেন না। কাজে আমরা এই কারণে বলেছি যে আমাদের দিক থেকে আমরা বলবো এটা স্থগিত করে দিয়ে টোটালি এই যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে সেই পদ্ধতিগুলি অবলম্বন করে সঠিকভাবে সেই করটা নেওয়া হোক। এবং এই যে 5% যেটা নেওয়া হয়, এই 5%-এর এটা হলো গিয়ে প্র্যাকটিক্যালি এই 5% হলো গিয়ে আপনার এই যেটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে হলো প্রপার্টি যেটাকে বলা হয় সেটাকে 3%, আর কনজারভেন্সি হলো 1%, আর স্ট্রিট রেট হলো 1%, এর টোটাল হলো 5%। 5% হলো হাইয়েস্ট 5%। আমাদের সময় আমরা শহরটাকে ভাগ করে দিয়েছি, আগে কিন্তু একই ছিল। লঙ্কা মুড়া মিউনিসিপ্যালিটি ঢুকেছে, আপনার নগর এলাকায় ঢুকেছে, বা ওইদিকে যদি ধরি আমি আড়ালিয়া এবং কামানচুমড়িতে এক না, আমরা এটাকে তখন 4টা জোনে বিভক্ত করে দিয়েছিলাম, 4টা ভাগে বিভক্ত করে দিয়েছিলাম। যে একটা হলো কমার্শিয়াল এরিয়া, যে মেইন সিটি যেটা, সেটা এক রেট হবে, সেইভাবে ওয়ার্ডগুলোকে ভাগ করে দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে রেটটা ঠিক হবে, ট্যাক্সটা কত হবে তার ভিত্তিতে ঠিক করা হবে। এই যে পদ্ধতিগুলো যেগুলো নোটিফিকেশন দেওয়া করা হয়েছে, এটা এমন না যে গোপন, তখন একবার বিজ্ঞপ্তি জারি করে নোটিফিকেশন দিয়ে এটা করা হয়েছে, এবং তার ভিত্তিতে এটা নির্ধারণ করা হোক। নির্ধারণ করলে এখন যেভাবে মানুষের বাড়িঘরে নোটিশ দিয়েছেন, আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে, কি করে এটা হলো, কাজে সমগ্র বিষয় স্থগিত করে নতুনভাবে এটা করার জন্য আমরা বলবো। এবং পুর নিগম যাতে এই কাজটা না করে
এবং এটা আজকেই তাদের এটা সম্পর্কে ঘোষণা করা উচিত। কিন্তু দেখলাম কালকে মেয়র সাহেব যেটা বলেছেন সেখানে এই সম্পর্কে বক্তব্য নেই, এবং তিনি তার আগের যেটা নোটিশ দিয়েছেন তার মধ্যে স্ট্যান্ড করছেন। এটা স্থগিত করার কোনো কথা উচিত নেই। আর পুজো প্রাক মুহূর্তে কোনো অবস্থাতে এটা হওয়া উচিত না। সময় নিয়ে এই বছরই করুক, আপত্তি নেই, এটা তাদের ব্যাপার, কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু সময় নিয়ে নাগরিকদের বক্তব্য শুনি সেটা করার জন্য আমরা বলবো এটা স্থগিত ঘোষণা করা হোক। এটা হলো গিয়ে একটা, এবং তার ভিত্তিতে এটা করার জন্য বলবো। দ্বিতীয় যেটা বিদ্যুতের যে বিষয়টা এসছে, বিদ্যুতের বিষয় নিয়ে বলবো, বিদ্যুৎ নিগম তারা পিটিশন দাখিল করেছে রেগুলেটরি কমিশনের কাছে, এবং সেই রেগুলেটরি কমিশন তার ভিত্তিতেই তারা 7% দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এবং এখানে এই 7% দাম বাড়ানো একমাত্র সমস্যা। আপনারা জানেন যে 2014 পরে আমরা কিন্তু দাম বাড়ানোর দিকে যাইনি। আমরা কিন্তু লাইন এক্সপান্ড করেছি, লোডশেডিং তুলে দিয়েছি, দিয়ে কিন্তু আমরা জোর দিয়েছি যেটা যে বকেয়া বিল সংগ্রহ করা। কিন্তু তারা বকেয়া বিলটা কত টাকা পাও না, এই যে রেভিনিউ গ্যাপ দেখিয়েছেন, আমি একটা পেপারে দেখলাম 1000 কোটি টাকার উপরে রেভিনিউ গ্যাপ দেখিয়েছেন। এবং এই রেভিনিউ গ্যাপটা কিসের ভিত্তিতে হলো? এটা ভিত্তি তাহলে তোমরা মানুষ থেকে বিল সংগ্রহ করতে পারোনি, বা বিলিং হয়নি। বিলিং 100% বিলিং করা, 100% বিল সংগ্রহ করা, তাহলে একটা বিশাল অঙ্কের টাকা বকেয়া বিল পড়ে আছে। সেটা সরকারের কাছে থাকতে পারে, আধা সরকারি প্রতিষ্ঠানের কাছে থাকতে পারে। তাহলে এই বিলগুলো যদি আদায় হতো তাহলে এই যে রেভিনিউর গ্যাপটা কমে আসতো। তারপরে থ্যাফটে কিছু থাকে সেটা কমানো, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস সম্ভবত তারা 20 থেকে 21% মতো দেখিয়েছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস, এবং যদি 21% থেকে এখানেও কিন্তু কমানোর স্কোপ আছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস। এটাকে কমে অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লারেশন করেছে স্কিমের টাকা নিতে হলে এটাকে 12% নামিয়ে আনতে হবে। এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস টাকা কমালেও এখানে রেভিনিউ গ্যাপটা যেটা সেটা গ্যাপটা কমে যাবে। এখানে এই পদ্ধতিগুলো নিলে কিন্তু আর তখন এটা বাড়ানোর কোনো প্রশ্ন আসে না। তারপর অপচয়, একবারে ব্যাপক হারে অপচয়। উপস্তরে এমন কিছু লোকরে এনে বসিয়ে দিয়েছেন, প্রচুর টাকা তাদেরকে মাইনা দিচ্ছেন। সবটা কি দরকার ছিল? আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ার কি এনাফ না? নিশ্চয়ই 1-2টা ক্ষেত্রে যেটা অনিবার্য সেটা আনবে, কিন্তু আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারই তো রাজ্যে বিদ্যুৎ লাইনকে সম্প্রসারিত করেছেন, তারাই তো এই বিদ্যুতের ব্যবস্থাটাকে পরিচালনা করছেন। সেখানে গিয়ে এবং লক্ষ্য করে কিছু ওভারহেড মানে এক্সপেন্ডিচার সেখানে বসিয়ে দিয়েছে, এবং এগুলো সাধারণ মানুষের উপর গিয়ে ভোক্তাদের উপরে এটা গিয়ে পড়ছে। এবং এর সঙ্গে যেটা বলছে যে বিদ্যুতের দাম বাড়ায়নি, কোথায় কথা বলছে বিদ্যুৎ দাম বাড়াচ্ছে, তাহলে এই যে ডিউটিটা কে বসিয়েছে, ডিউটি চার্জ সুদ যেটাকে বলা হয়, সুদটা তো 5% বসিয়েছেন, আর 5% করে সুদে দেখবেন যে আপনার প্রত্যেকের বাড়িতে যখন বলেছি যে আমার স্পষ্ট মনে আছে ঘোষণা দিয়েছিলেন যে এটা তো আমরা নিগমের উপর বসিয়েছি, আমরা মানে যারা গ্রাহক তাদের উপরে বসাইনি। আপনাদের বাড়িতে গিয়ে বিলগুলো চেক করে দেখবেন বিলের নিচে লেখা আছে যে এই এই ডিউটি চার্জ এত টাকা, তাহলে কে দিচ্ছে? ভোক্তা দিচ্ছে। তো আপনারা যদি দামই না বাড়িয়ে থাকেন তাহলে ভোক্তাদের উপরে এটা কি বাড়িয়েছেন? এটা তো আইন করে বাড়িয়ে বিধানসভাতে গিয়ে আইন করে এই ভোক্তাদের উপর 5% উপরে ডিউটি চার্জ বসিয়ে দিয়েছেন, যেটাকে শুল্ক বলা হয়, এটা বাড়িয়ে দিয়েছেন। এটা বাড়তি চাপ। শুনছিলেন মিটার চার্জ, মিটারের চার্জ তারা বাড়িয়ে দিয়েছেন এটা। এবং এখানে নানা কায়দায় নানা কৌশলে এইভাবে দাম বাড়াইছে, আর বলছেন যে আমরা দাম বাড়াইনি। এবং এগুলি বিল লক্ষ্য করা গেছে 2018 সালে মার্চের পর থেকে পর্যায়ক্রমে গত 6 বছরের মধ্যে বাড়িঘরে যদি আপনারা দেখেন, বা কমার্শিয়াল হোক, ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ক্ষেত্রে, বা বাল্ক হোক, সেই ক্ষেত্রে দেখলে দেখা যায় যে অনেকেরই বিল দ্বিগুণ হয়ে গেছে, 3 গুণ হয়েছে। দামই যদি না বেড়ে থাকে তাহলে বিলটা দ্বিগুণ 3 গুণ কেন হবে? প্রত্যেকের বাড়িতে কিন্তু অধিকাংশ মানুষের বাড়ি ঘর থেকে এই প্রশ্নগুলো আসছে। কাজে সেটা মানুষকে এই যে কথাগুলো বলছেন সেটা মানুষের পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন। মিটার রেন্ট তারা বাড়িয়ে দিয়েছেন, এবং অনেকের বাড়িতে মিটার নেই। তাহলে এই যে মিটার নেই এটাও কিন্তু লসের মধ্যে যাচ্ছে, এবং মিটার যেখানে নেই মিটারগুলো রিপ্লেস হওয়া উচিত, এবং এই মিটারগুলো রিপ্লেস না করলে কিন্তু লসের পরিমাণটা বাড়বে, এবং এটার থেকে এটা কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ে। আলটিমেটলি এটা গ্রাহকের উপর গিয়ে চার্জটা পড়ে। ভোল্টেজের একটা সমস্যা থাকে, এবং ভোল্টেজে কিন্তু একটা লস হয়। ভোল্টেজে যেমন গ্রাহক যারা তারা সাফার করেন, কোয়ালিটি পাওয়ার পান না,
এবং এখানে মাঝে মধ্যে পাওয়ার ফেল করে, এইটাও কিন্তু একটা লসের কারণ ঘটে। এই ক্ষেত্রেও আরও বেশি সিস্টেমটাকে ইমপ্রুভ করা দেখা এবং এটা দেখা উচিত বলে আমরা মনে করি। এখন এই যে ব্যবস্থাগুলো না হওয়ার ফলে কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। একটা সময় তো এই নিগম লাভই ছিল এবং আমরা ডিভিডেন্ডও গভর্নমেন্টকে দিয়েছিলাম এবং আমাদের সময় একটা টাকাও জমা ছিল। এখন কেন এটা লসের পরিমাণ সম্ভবত এটা 800 থেকে 1000 কোটি টাকার উপর দাঁড়িয়েছে। এটা তো আগামী দিনে এই যে ব্যবস্থাটা 7% যেটা দেখিয়েছে, এই পার্সেন্টে কিন্তু এটা সাজুজ্যপূর্ণ না। তাহলে গ্রাহকদের কাছে অন্য কায়দায় অন্য কৌশলে আরও চার্জ বসিয়ে সেখানে এটাকে কভার করার জন্য চেষ্টা করবে। এটা তো ভালো না, এবং যা হবে প্রকাশ্যে হওয়া উচিত এবং রেগুলেটরি কমিশন দেওয়ার জন্যই মানুষের বক্তব্য শুনে সেটা হওয়া উচিত। আমাদের আশঙ্কা থাকছে, কারণ রেভিনিউ গ্যাপ যেহেতু দেখিয়েছেন বিরাট গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের আশঙ্কা থাকছে যে সময়ে সময়ে লুকিয়ে চুকিয়ে এদিক সেদিক করে নানা কায়দায় নানা কৌশলে চুপি চুপি আরও বিদ্যুতের বিল বাড়ার সম্ভাবনা থাকবে। এবং এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, নতুন একটা স্কিম আমাদের মন্ত্রী অলরেডি বলেছেন এটা স্টেটে লাগু করবেন, অল ইন্ডিয়াতে করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্ট্রাকশন দিয়েছেন, নতুবা সেন্ট্রাল স্পন্সর টাকা দেবেন না। এবার ইতিমধ্যে 16টা মতো স্টেট রিভিউজ করেছে, না এটা নেব না, কারণ এটা মানুষের উপরে চাপ পড়বে, এটা আমরা নেব না। কিন্তু অলরেডি এখানে বিজেপি শাসিত, কেন্দ্র বিজেপি শাসিত, তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এটার নাম দিয়েছেন রিভ্যাম্পড, অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। এবং এই স্কিমে এখন গিয়ে আপনার বাড়ির মিটারটা গিয়ে চেঞ্জ হবে, সব মিটার প্রিপেইড মিটারে যাবে এবং মিটারের দাম পড়বে 7 থেকে 8,000 টাকা এক একটা মিটার। কিছু সাবসিডি দেবে এবং অলরেডি আদানি আম্বানিরা বরাত পেয়ে গেছেন। 26 কোটি গ্রাহকের মিটার চেঞ্জ করা হবে গোটা ভারতবর্ষে, এবং এটা 2025 সালের মার্চের মধ্যে কাজটা কমপ্লিট করবে। এই মিটারিং সিস্টেম যদি চালু হয়, আপনার উপরে একটা বাড়তি বোঝা আসবে, বাড়তি চাপ আসবে। এটার সঙ্গে একটা যুক্ত করে দিয়েছে যেটা ভয়ঙ্কর, ইমিডিয়েটলি বোধহয় যে কোনো সময় এটাকে লাগু করে দেবেন, যেই কারণে এটাকে গোপন রেখেছেন এবং এটা উচিত ছিল তাদের ব্যাখ্যা করা। এই যে ডে টাইম ট্যারিফ, অর্থাৎ এখন থেকে আগে, এখন ট্যারিফটা কিন্তু এটা যেটা ঘোষণা করেছে এটা চূড়ান্ত না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি বের করে দিয়েছেন। এখন থেকে ট্যারিফ ঠিক হবে ডে, অর্থাৎ দিনটাকে ভাগ করবে, দিনটাকে ভাগ করে এই ধরুন একটা পিক আওয়ার আর একটা অফ পিক আওয়ার। এখন পিক আওয়ার মিনস ধরুন আমাদের রাজ্যে যদি আমরা ধরি, পিক আওয়ার মিনস সন্ধ্যা 6টার থেকে রাত্র 10:30-10টা, এটাকে পিক আওয়ার, মানে ব্যস্ততম সময়, বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়। এই টাইমের জন্য একটা রেট, অন্য সময়ের জন্য আরেকটা রেট, রাত্রের জন্য আরেকটা রেট। এই যে রেট, এটা অর্থাৎ দিনের তারিফ দিনে ঠিক হবে। আলটিমেটলি এটা গ্রাহকের সর্বনাশ হবে। এবং এটা এই যে ডে ট্যারিফ যেটা চালু করতে যাচ্ছে, টাইম অফ ডে ট্যারিফ, এটাকে নাম দিয়েছে টাইম অফ ডে ট্যারিফ, এবং পিক আওয়ারকে চুজ করে এটা তারা লাগু করতে যাচ্ছেন আগামী দিনে। এটা গ্রাহকদের উপর একটা বিরাট চাপ আসবে এবং ভবিষ্যৎ দিনে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহার করা খুবই কঠিন হবে। সাধারণ মানুষ সেখানে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ সেখানে তৈরি হয়েছে। এরা আমাদের এখানে দেখলাম রেগুলেটরি কমিশন এখানে শো করেছে 17.5% মতো দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন লস দেখিয়েছেন, এবং ট্রান্সমিশন লস দেখিয়েছেন তারা 3%-এর মতো। কিন্তু এটা কি বাস্তবের সঙ্গে সঙ্গতি আছে? এটা নিয়ে সাধারণ মানুষের একটু সন্দেহ আছে, এটা সঙ্গতি কতটুকু আছে। সবটা মিলিয়ে রেগুলেটরি কমিশন সেখানে গিয়ে প্রায় 990 কোটি টাকার মতো একটা গ্যাপ দেখিয়েছেন, এবং এই গ্যাপটা সম্পর্কে স্পষ্টীকরণ নেই। এই যে কিছুক্ষণ আগে আমাদের নারায়ণবাবু বলছিলেন যে বক্তব্যটা কি, একটা যে কোনো জিনিসের ব্যাখ্যা থেকে আমরাও সাধারণত বাড়ালে এটা জনগণকে আমরা অবহিত করতাম, কি কি কারণ, কি কি বিষয়ে, কিভাবে এই পদ্ধতিগতভাবে নিয়ে এগুলো করা হয়েছে সেটা মানুষকে অবহিত করতাম, কিন্তু সেখানে এটা অবহিত করা হয়নি। তা আমরা বলবো যে বিদ্যুতের দাম বৃদ্ধি একমাত্র সমস্যার সমাধান না, সমস্যার সমাধান ওই সমস্ত ব্যবস্থাগুলো যদি নেওয়া হয়। এবং আরেকটা সন্দেহ এখানে থাকছে, তারা ব্যালেন্স শিটগুলো দেখলে এটা পরিষ্কার বেরিয়ে আসবে, 40 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় যে সাবসিডি দেওয়া হতো, এই সাবসিডির টাকাটা 40 কোটি টাকা যে সাবসিডির টাকাটা, আমি যতটুকু জানি গত বছর একটা পরিমাণ টাকা দিয়েছেন, মানে দ্যাট ইজ 23-24। তার আগের বছরগুলিতে এই সাবসিডির টাকা দেয়নি, নিগমকে দেয়নি। তো স্বাভাবিক কারণে লসটা বাড়বে। যে সাবসিডিটা দেওয়ার কথা স্টেট গভর্নমেন্ট থেকে 40 কোটি টাকা, এই টাকাটা যদি না পেমেন্ট করে,
তাহলে এখানে লসের পরিমাণ বাড়বে, এটা গ্রাহকদের কাঁধে গিয়ে পড়বে। এবং সেখানে এই সাবসিডিটার সম্পর্কে কত টাকা তারা যে 40 কোটি টাকা করে দেওয়ার কথা গত 5.5 বছরে বা 6 বছরের মধ্যে কত টাকা তারা দিয়েছেন, এটা আমরা যতটুকু জানি সব টাকা দেয়নি। এখানে এই কারণে একদিক দিয়ে বলছে আমরা তো দিচ্ছি, কিন্তু সেই টাকা দেয়নি। উল্টো এই যে টাকাটা, এই যে 5% যে ডিউটি চার্জ, এটা কিন্তু নিগম পাবে না, এই টাকা যাবে স্টেট গভর্নমেন্টের কোষাগারে। তাহলে উল্টো গ্রাহকদের থেকে টাকা আদায় করে নিগমের কোষাগারে ডিউটি চার্জ নামে টাকা নিয়ে যায় স্টেট গভর্নমেন্ট। কার থেকে? গ্রাহকের। এক দাম বাড়লো আর ডিউটি চার্জের নামে অতিরিক্ত চার্জ হিসেবে গ্রাহককে আরো 5% বেশি টাকা দিতে হচ্ছে। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি সম্পর্কে জনগণের কাছে স্পষ্টীকরণ নিগমে হওয়া উচিত। এবং এই বকেয়া ইত্যাদি যদি আদায় করতে যে পদ্ধতিগুলি সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য প্রচুর টাকা আসছে, সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করলে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন কমতে বাধ্য। এবং টাকা আমাদের সমবায় ব্যাংকের টাকা আসে, তারপরেও তা বলছে হাজার হাজার কোটি টাকা এসছে। সিস্টেম ইমপ্রুভমেন্ট করলে ডেভেলপমেন্ট হওয়া উচিত। তারপর বাংলাদেশের বিদ্যুৎ বিক্রি করেন, তার লাভ আসে, ভালো টাকা লাভ আসে বাংলাদেশে যে বিদ্যুৎ বিক্রি হয়। তারপরে বাইরের রাজ্যগুলিতে আমাদের শেয়ার পাই, আমরা বাইরের রাজ্যগুলিতে অপ্পিক আওয়ারে আমরা ভালো টাকা বাইরে বিক্রি করে আমাদের টাকা আয় হয়। এবং এই টাকাগুলো আয় দিয়েই কিন্তু আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য হয়, অর্থাৎ যতটা খরচ হয় আবার ততটা আয়টা নিতে রেভিনিউ কালেকশন করতে, দুইটাতে সামঞ্জস্য রক্ষা করে নিগম আগে চলছে। এখন কেন এই সামঞ্জস্য নেই, একটা বিরাট গ্যাপ তৈরি হলো, এটা নিগমকে খুঁটিয়ে দেখতে হবে এবং রেগুলেটরি কমিশনও সমগ্র বিষয়টাকে পুনর্বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি। রাজ্য সরকারও সাবসিডির পরিমাণ বাড়িয়ে এই মানুষের উপরে বোনা চাপিয়ে, যেহেতু দুটির নাম দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে যাচ্ছেন, এবং এটা যাতে সাবসিডি আকারে মানুষকে আবার ফিরিয়ে, এবং এটা করা উচিত দুই চার্জের নামে যে বসিয়েছে। এই পদ্ধতিগুলি নিয়েই দাম বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। আমরা অনুরোধ করব যাতে এই বর্ধিত যেটা সেটা প্রত্যাহার করে স্থির অবস্থা বজায় রাখে। জিজ্ঞেস করবেন? আছে কিছু জিজ্ঞেস করবেন আপনারা? 990 ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2-3টি বিষয়ে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার নাগরিকদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর খুমলুঙে একটা সাংবাদিক সম্মেলন করে, আগরতলা রাজবাড়িতে অথবা খুমলুঙে আমি ঠিক বলতে পারবো না, একটা সাংবাদিক সম্মেলন করে আগামী 30 তারিখ ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ এলাকায় 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের আহ্বান করেছেন। উনি ওনার সাংবাদিক সম্মেলনেই বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে চাপ অব্যাহত রাখবার জন্যই এটা করছেন। আমাদের বক্তব্য হচ্ছে এই ধর্মঘট অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? এই অপ্রয়োজনীয় এই জন্য যে কেন্দ্রীয় সরকারের সাথে উনি কথা বলে এসছেন বলেই ত্রিপুরার মানুষ জানে এবং উনি জানিয়েছেন। এবং এটাও বলেছেন ত্রিপুরা, ভারত সরকারের ইউনিয়ন হোম মিনিস্ট্রি, বিশেষ করে অমিত শাহ, উনি খুব পজিটিভ ত্রিপুরার উপজাতি জনগণের যে দাবি, সেই দাবি রূপায়ণ করবার ক্ষেত্রে তাদের সমস্যা নিরসনের জন্য। তো এরপরে ধর্মঘট কেন? চাপ কিসের চাপ? আসল ঘটনা এটা নয়। আসল ঘটনা হচ্ছে ত্রিপুরা রাজ্যে উনি ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন এজন্য যে একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করেছেন উপজাতি সমাজের মধ্যে, বিশেষ করে ছাত্র, যুব, মধ্যবিত্ত সমগ্র উপজাতি সমাজ উদ্বোধিত হয়েছেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড
এই ইস্যুতে করে ত্রিপুরা সাদের